আন্দোলনের মুখে শিক্ষামন্ত্রীর পদত্যাগে ভারত জুড়ে বিজয় মিছিল, কর্মসূচি স্থগিত ককরোচ জনতা পার্টির। আপাতত রাজনীতিতে যোগ দিচ্ছেন না ছাত্রনেতারা। ইরানে বড় মাত্রায় হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প। শর্ত না মানলে পূর্ণমাত্রার যুদ্ধের হুঁশিয়ারি। সৌদি ইয়েমেন উত্তেজনা কমানোর আহ্বান তেহরানের। গাজায় অব্যাহত ইসরায়েলি তাণ্ডবে আরও 7 ফিলিস্তিনি নিহত, আহত 15। পশ্চিম তীরে সাংবাদিকদের ওপর দখলদার বাহিনীর হামলা, অন্তত 70 জন গ্রেফতার। ইউক্রেনের হামলায় রুশ অধিকৃত জাপোরিঝিয়ায় শিশুসহ 12 জনের প্রাণহানি। সুমি অঞ্চলে পুতিন বাহিনীর পাল্টা আঘাতে নিহত 3। যুদ্ধ বন্ধের আহ্বান কাজাখস্তানের। এবং ভয়াবহ দাবানলের কবলে ইউরোপ। স্পেন ও ফ্রান্সের বড় শহরে ছড়িয়ে পড়ছে আগুন। সরিয়ে নেওয়া হলো লাখো মানুষকে। কানাডায়ও পরিস্থিতির অবনতি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সাবরিনা মজুমদার। ভারতে শুধু শিক্ষামন্ত্রী ইস্তফা দেননি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অহংকারেরও পতন হয়েছে বলে দাবি করেছেন আন্দোলনকারীরা। কর্মসূচি স্থগিত করলেও তৃণমূল পর্যায়ে যুব আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি। আপাতত রাজনীতিতে যোগ দেওয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন সিজেপি নেতারা। এদিকে আন্দোলনের সাফল্যে শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। দেশ জুড়ে বিজয় মিছিল, মিষ্টি বিতরণ আর মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে উদযাপন করছেন আন্দোলনকারীরা। টানা ৩৭ দিনের আন্দোলনের পর ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে উচ্ছ্বাসে ফেটে পড়েন শিক্ষার্থীরা। এই আন্দোলনে শিক্ষার্থীরা ছাড়াও যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আন্দোলনকারীরা জানান, 12 বছরে এই প্রথম জনগণের চাপের মুখে বিজেপি সরকারের কোনো কেন্দ্রীয় মন্ত্রী পদত্যাগ করলেন। তাদের দাবি, সরকার পরিবর্তনের নয় বরং জবাবদিহিতা নিশ্চিত করাই ছিল এই আন্দোলনের লক্ষ্য। অন্যায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের এটি এক বড় বিজয়। আজ শুধু ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নয়, এটি নরেন্দ্র মোদীর অহংকারেরও পদত্যাগ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আন্দোলন স্থগিত করেছে ককরোচ জনতা পার্টি সিজেপি। তবে সংগঠনটির নেতারা জানিয়েছেন, আপাতত রাজনীতিতে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই। তাদের লক্ষ্য সারা দেশে তৃণমূল পর্যায়ে যুবভিত্তিক গণ আন্দোলন গড়ে তোলা, যেন যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন তরুণদের দাবি উপেক্ষা করতে না পারে। এদিকে এনডিটিভির এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, দ্বিতীয় দফার বৈঠকে সরকারকে 3 দিনের আলটিমেটাম দিয়েছিল সিজেপি। তাদের একমাত্র দাবি ছিল ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। সূত্রগুলোর দাবি, সে বৈঠকের পরই পরিস্থিতি বদলাতে শুরু করে। সরকার এনটিএ পুনর্গঠন, প্রশ্নপত্র ফাঁস বিরোধী আইন আরও কঠোর করা, শিক্ষা সচিব বদলি এবং ফাস্ট ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নিলেও আন্দোলনকারীরা অনড় ছিলেন। আন্দোলনের এই সাফল্যকে শিক্ষার্থীদের বিজয় হিসেবে আখ্যা দিয়েছেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, এটি ভারতের শিক্ষা ব্যবস্থা পুনর্গঠনের প্রথম বড় পদক্ষেপ। একই সঙ্গে শিক্ষার্থীদের উপর হামলায় জড়িতদের শাস্তি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন তিনি। এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের জন্য একটি সতর্ক বার্তা। এটি ভারতের শিক্ষার্থীদের এবং বিরোধী দলের বার্তা যে আপনারা এতদিন যেভাবে দেশ চালিয়েছেন সেভাবে আর চলতে পারে না। ভারত আপনাদের ব্যক্তিগত জমিদারি নয়, এটি আপনাদের সম্পত্তি নয়। এই দেশ ভারতের জনগণের, ভারতের সংবিধানের। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীরা নিজেরাই আন্দোলন স্থল পরিষ্কার পরিচ্ছন্ন করেন। দিল্লি, চণ্ডীগড়, হায়দ্রাবাদ সহ দেশের বিভিন্ন শহরে মিষ্টি বিতরণ, বিজয় মিছিল, জাতীয় পতাকা হাতে উচ্ছ্বাস এবং মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে উদযাপন করেন শিক্ষার্থীরা। কয়েক সপ্তাহের এই আন্দোলনকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 3য় মেয়াদের সবচেয়ে বড় রাজনৈতিক সংকটগুলোর একটি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। প্রধান বিচারপতির বিতর্কিত মন্তব্য ঘিরেই ভারতে জন্ম নেয় ককরোচ জনতা পার্টি সিজেপি। অভিজিৎ দীপকের নেতৃত্বে কয়েক সপ্তাহের মধ্যেই সে অনলাইন প্রচারণার রূপ নেয় দেশ জুড়ে শিক্ষার্থী আন্দোলনে। প্রশ্ন ফাঁস, শিক্ষা সংস্কার আর শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভের পর অবশেষে পদ ছাড়তে বাধ্য হন ধর্মেন্দ্র প্রধান। তবে আন্দোলন এখানেই থামবে নাকি ভারতের রাজনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে, সেটি এখন বড় প্রশ্ন।
গত 15 মে ভারতের সুপ্রিম কোর্টে এক শুনানির সময় প্রধান বিচারপতি সূর্যকান্তের ককরোচ মন্তব্যকে ঘিরে শুরু হয় বিতর্ক। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে সেই মন্তব্যের ভিডিও ও নানা প্রতিক্রিয়া। ঠিক সে সময়ই প্রশ্ন ফাঁস, বেকারত্ব আর শিক্ষা ব্যবস্থার সংকট নিয়ে ক্ষোভে ফুঁসছিল দেশের তরুণরা। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে থাকা ভারতীয় তরুণ অভিজিৎ দীপকে সামাজিক মাধ্যমে গড়ে তোলেন ককরোচ জনতা পার্টি বা সিজেপি। শুরুতে এটি ব্যঙ্গাত্মক প্রচারণা থাকলেও খুব অল্প সময়ের মধ্যে সেটি লাখো শিক্ষার্থী ও চাকরি প্রার্থীর আন্দোলনের প্ল্যাটফর্মে পরিণত হয়। মূল দাবি ছিল প্রশ্ন ফাঁস বন্ধ, শিক্ষা ব্যবস্থায় সংস্কার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। সে সময় যুক্তরাষ্ট্রে থাকলেও আন্দোলনে সরাসরি নেতৃত্ব দিতে দেশে ফেরার ঘোষণা দেন অভিজিৎ। 6 জুন ভারতে ফিরে তার নেতৃত্বে দিল্লির যন্তর মন্তরে প্রথম বড় সমাবেশ করে সিজেপি। সরকারকে 7 দিনের আলটিমেটাম দেওয়ার পাশাপাশি দাবি না মানলে আন্দোলন দেশ জুড়ে ছড়িয়ে দেওয়ার কথাও জানানো হয়। এরপর দিল্লির বাইরে পুনে, জয়পুর, বেঙ্গালুরু সহ বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে বিক্ষোভ। আন্দোলনে নতুন মাত্রা যোগ করেন পরিবেশ কর্মী সোনম অংচুক। সিজেপির দাবির প্রতি সমর্থন জানিয়ে 26 দিনের অনশন করেন তিনি। পরে শারীরিক অবস্থার অবনতি হলে অনশন ভাঙলেও আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান অংচুক। গত সোমবার পার্লামেন্ট অভিমুখে পদযাত্রার ডাক দেয় সিজেপি। হাজারো আন্দোলনকারী সংসদের দিকে অগ্রসর হলে পুলিশ ব্যারিকেড, কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে। শত শত শিক্ষার্থী আহত হন, অনেককে আটকও করা হয়। সেই ঘটনার পর থেকেই আন্দোলন আরও জোরালো হয়ে ওঠে। বিরোধী দলের পাশাপাশি সরব হয়ে ওঠেন বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরাও। প্রথম দিকে বিষয়টি নিয়ে নীরব থাকলেও পরে মুখ খোলে বিজেপি সরকার। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অভিযোগ করেন, বিরোধীরা শিক্ষার্থীদের রাজনৈতিকভাবে ব্যবহার করছে। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রশ্ন ফাঁসের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ আদালত গঠনের পাশাপাশি দোষীদের কঠোর শাস্তির আশ্বাস দেন। তবে আন্দোলনকারীদের দাবি শুধু আশ্বাস নয়, শিক্ষা ব্যবস্থার বাস্তব সংস্কারই এখন সবচেয়ে জরুরি। অবশেষে সিজেপি এবং বিরোধী দলগুলোর ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ করেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠানোর কথা জানান তিনি। বিশ্লেষকদের মতে এই আন্দোলন শুধু প্রশ্ন ফাঁসের প্রতিবাদ নয়, তরুণদের দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ। তাদের মতে শিক্ষামন্ত্রীর পদত্যাগে তাৎক্ষণিক চাপ কিছুটা কমলেও মূল সমস্যার সমাধান না হলে আন্দোলনের প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে। নাসরিন রুমি, সময় সংবাদ। এদিকে ভারতে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে কলকাতার বিক্ষোভে গণমাধ্যম কর্মীদের ওপর হামলার অভিযোগে পশ্চিমবঙ্গে সদ্য পাশ হওয়া গুন্ডা দমন আইনে প্রথম মামলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে কয়েকজনকে। সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে বিক্ষোভ করেছে কলকাতা প্রেস ক্লাব। অন্যদিকে শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে রাজপথে নেমে পুলিশের বাধার অভিযোগ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে শুক্রবার কলকাতায় বামপন্থী ও কংগ্রেস সমর্থিত যুব ও ছাত্র সংগঠনের ডাকে বিক্ষোভে হাজারো শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন। ওই মিছিলেই গণমাধ্যম কর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে। এতে আহত 7 সাংবাদিককে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বিধানসভার বাজেট অধিবেশনের শেষ দিনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সদ্য পাশ হওয়া গুন্ডা দমন আইনে প্রথম মামলা হয়েছে। হামলায় জড়িত সন্দেহে 71 জনকে চিহ্নিত করা হয়েছে। এরই মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। টার্গেট করে সাংবাদিকদের, কারণ অনেক চেষ্টা করার পরেও পুলিশ ওদের পাতা ফাঁদে পা দেয়নি। আমাদের নির্দেশও তাই ছিল। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিকেলে কালো ব্যাজ পরে প্রতিবাদে মিছিল করেন কলকাতা প্রেস ক্লাবের সদস্যরা। এর আগে বিধানসভার সদস্যরাও ঘটনার নিন্দা জানান। সাংবাদিক এবং বিশেষত মহিলা সাংবাদিকদের চিহ্নিত করে তাদের আক্রান্ত করেন, তীব্র আক্রমণ তাদের উপরে হয়। বহু সাংবাদিক, মহিলা এবং পুরুষ সাংবাদিক আহত হন। বিক্ষোভ কর্মসূচিতে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছেন ককরোচ জনতা পার্টির সদস্যরা। অছাত্ররা গুন্ডামি করবে বলে ছাত্রদেরকে সামনে রেখে এই মিছিলে ঢুকেছিল, তাদেরকে চিহ্নিতকরণ করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।
এদিকে কেন্দ্রীয় সরকারের শিক্ষানীতির প্রতিবাদে শনিবার সিআইটি রোডের পদ্মপুকুর থেকে প্রতিবাদ মিছিলে অংশ নেন তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুমতি ছাড়া মিছিল আয়োজনকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। মমতার অভিযোগ, পুলিশের বাধায় নির্ধারিত কর্মসূচি পালন করা সম্ভব হয়নি এবং ধাক্কাধাক্কিতে হাতে আঘাত পেয়েছেন তিনি। আমাকে ঘিরে ধরে পুলিশের বর্বরোচিত আক্রমণ হয়েছে, এইটুকু আমার হাতটা দেখলে বুঝতে পারবেন যে আমাকে কিভাবে আমার হাত টেনে ধরেছিল। অন্যদিকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে সন্তোষ প্রকাশ করেছে কলকাতার ককরোচ জনতা পার্টি। দলের কেন্দ্রীয় কমিটির নির্দেশ পেলে কলকাতায় আবারও রাজনৈতিক কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের ঘোষণাও দিয়েছে সংগঠনটি। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। যুক্তরাষ্ট্রের সব শর্ত পূরণ না হলে ইরানের বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও মার্কিন গণমাধ্যম এক্সিওসের প্রতিবেদন অনুযায়ী গেল শুক্রবার তেহরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালানোর পরিকল্পনার শেষ মুহূর্তে স্থগিত করেছে ট্রাম্প। তবে সেনাদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে উত্তেজনা নিরসনে সংলাপের আহ্বান জানিয়েছে ইরান। দিন দিন আরও জটিল হচ্ছে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের সমীকরণ। একের পর এক যুদ্ধ বন্ধের চুক্তি হলেও থামছে না এ সংঘাত। ফরাসি সংবাদ মাধ্যম এলসিআইকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র যা চায় তার শতভাগ অর্জিত না হলে ইরানের বিরুদ্ধে আবারও পূর্ণমাত্রা যুদ্ধ শুরুর বিষয়টি তিনি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। তবে মার্কিন গণমাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওমানের মধ্যস্থতায় তেহরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির কারণে গেল শুক্রবার ইরানে নতুন হামলা চালানোর পরিকল্পনা শেষ মুহূর্তে স্থগিত করেন ট্রাম্প। যদিও প্রয়োজনে খুব অল্প সময়ের নোটিসেই আবারও হামলা শুরু করা সম্ভব বলে প্রস্তুত রয়েছে মার্কিন সামরিক বাহিনী। এদিকে গেল 15 দিনের পাল্টা হামলায় মার্কিন যুদ্ধবিমান, ড্রোন, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার ও বিভিন্ন সামরিক স্থাপনা ধ্বংসের দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। একই সময় নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সুরক্ষিত পারমাণবিক স্থাপনা থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দে বিশেষ সামরিক অভিযান চালানোর বিকল্প বিবেচনা করছে ওয়াশিংটন। এরই মধ্যে ব্রিটিশ সংবাদপত্র দ্য টেলিগ্রাফ দাবি করেছে, ব্রিটেনে অবস্থানরত অপারেটিভদের প্রয়োজনে সক্রিয় করে ব্রিটিশ স্বার্থে হামলা চালাতে পারে ইরান। অন্যদিকে ইরানের এক আইন প্রণেতার অভিযোগ, হরমুজ প্রণালী ও পারমাণবিক স্থাপনা নিয়ে উত্তেজনা তৈরি করে যুক্তরাষ্ট্র হয়তো ইরানি কর্মকর্তাদের বিরুদ্ধে নতুন হত্যাকাণ্ডের পরিকল্পনা করছে। যদিও তার মন্তব্য, শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমেই এই সংকটের সমাধান হবে। অন্যদিকে ইয়েমেনকে ঘিরেও কূটনৈতিক ও সামরিক তৎপরতা বেড়েছে। সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে উত্তেজনা নিরসনে সংলাপের আহ্বান জানিয়েছে ইরান। ওমানে সৌদি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন হাউথি মুখপাত্র মোহাম্মদ আব্দুস সালাম। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের হামলায় ধ্বংসস্তূপের ক্ষতের মধ্যে স্পষ্ট হয়ে উঠেছে ইরানের অর্থনীতি। মূল্যস্ফীতি প্রায় দ্বিগুণের পাশাপাশি রিয়ালের মানও কমেছে উল্লেখযোগ্যভাবে। তবে এসবের মধ্যেও দমেনি ইসলামী প্রজাতন্ত্র। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর অবস্থান ও জবাবে অঙ্গীকার সম্বলিত বার্তা বিলবোর্ডে তুলে ধরেছে তেহরান। এমনকি কঠোর জবাবের দাবিতে এখনও অনড় দেশটির অনেক বাসিন্দা। কফিনে শুয়ে থাকা ডোনাল্ড ট্রাম্পের এই প্রতীকী বিলবোর্ডটি ইরানের তেহরানের। প্রতিশোধের বার্তায় ছেয়ে গেছে রাজধানী শহরটি। বিভিন্ন সড়কে টাঙানো বিলবোর্ডে কোথাও লেখা প্রতিশোধ অবশ্যম্ভাবী, কোথাও আবার ট্রাম্পকে সন্ত্রাসী আখ্যা দিয়ে দেয়া হয়েছে সতর্কবার্তা। যুক্তরাষ্ট্রের টানা বিমান হামলার পর এসব বিলবোর্ডের মাধ্যমে ওয়াশিংটনের বিরুদ্ধে কঠোর অবস্থান ও জবাবের অঙ্গীকার তুলে ধরছে তেহরান। রাজনৈতিক উত্তেজনার পাশাপাশি যুদ্ধের প্রভাব স্পষ্ট হয়ে উঠছে ইরানের অর্থনীতিতেও। কয়েক বছরের তুলনায় দেশটিতে মূল্যস্ফীতি প্রায় দ্বিগুণ হয়েছে, কমেছে মানুষের আয় এবং রিয়ালের মানও উল্লেখযোগ্যভাবে নেমে গেছে। এতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে সাধারণ মানুষের জীবনযাত্রা দিন দিন আরও কঠিন হয়ে উঠছে। কেউই যুদ্ধ চায় না, যুদ্ধ কখনোই ভালো কিছু নয়, কিন্তু এই যুদ্ধ আমাদের ওপর চাপিয়ে দেয়া হয়েছে। সত্যি এটি আমাদের
ওপরেই চাপিয়ে দেয়া হয়েছে। আমার নিজের পরিবার আছে, ছোট সন্তান আর নাতি নাতনি আছে। তারা এই দেশেই বাঁচতে চায়। এমন পরিস্থিতিতে তারা কি করবে? তবে অর্থনৈতিক সংকট সত্ত্বেও অনেক ইরানির মতে ভবিষ্যতে হামলা ঠেকাতে এবং প্রতিপক্ষকে শক্ত বার্তা দিতে কঠোর জবাব দেয়া জরুরি। সেজন্য প্রয়োজনে আরও অর্থনৈতিক কষ্ট সহ্য করতেও প্রস্তুত থাকার কথা জানিয়েছেন তারা। আমরা প্রচণ্ড অর্থনৈতিক চাপের মধ্যে আছি, সবাই কঠিন দুর্ভোগের মুখোমুখি। তবুও দেশের স্বার্থে এই কষ্ট সহ্য করতে আমরা প্রস্তুত। প্রয়োজনে হরমুজ প্রণালী বন্ধ হোক, বাবাল মান্দাবও বন্ধ হোক, প্রতিরোধ জোট যা করছে তা চলতে থাকুক। ইনশাআল্লাহ শেষ পর্যন্ত এর ফল ইরানি জাতির পক্ষেই যাবে। ইরান এখন এমন এক অবস্থায় পৌঁছেছে যেখানে আমাদের স্বার্থকে গুরুত্ব না দিলে আমরা আর কিছুই মেনে নেব না। আমার মনে হয় না এখন আর আলোচনায় বসা, সমঝোতা করা বা কোনো আপোষের প্রয়োজন আছে। গত মাসে দুপক্ষের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়ার পর আবারও মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান। পাল্টাপাল্টি হামলার পাশাপাশি হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়েও উত্তেজনা আরও বেড়েছে। এতে মধ্যপ্রাচ্যে নতুন করে পূর্ণমাত্রা সংঘাতের আশঙ্কা বাড়ছে, যার প্রভাব পড়তে পারে বৈশ্বিক জ্বালানি সরবরাহ সহ বিশ্ববাজারেও। নাসরিন রুমি, সময় সংবাদ। গাজা জুড়ে অব্যাহত আছে ইসরায়েলি তাণ্ডব। দেইর আল বালা, নুসেইরাত, জাবালিয়া, শেখ রাদওয়ান ও খান ইউনুসে আলাদা হামলায় অন্তত 7 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 15 জন। একই সঙ্গে অধিকৃত পশ্চিম তীরের তাল গ্রামে সংঘর্ষের পর ব্যাপক ধরপাকড়, কাঁদানে গ্যাস নিক্ষেপ এবং সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এদিকে ক্রমবর্ধমান মানবিক সংকটের মধ্যে গাজায় খাদ্য সহায়তা কমানোর সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের নাবলুসের দক্ষিণ পশ্চিমের তালগ্রামে শুক্রবার সশস্ত্র ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন নিহত হন। এই ঘটনার পর স্থানীয় সময় শনিবারও ব্যাপক অভিযান চালায় ইসরায়েলি সেনাবাহিনী। গ্রাম জুড়ে তল্লাশি চালিয়ে 70 জনের বেশি ফিলিস্তিনিকে আটক ও জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় ঘটনাস্থলে থাকা ফিলিস্তিনি ও গণমাধ্যম কর্মীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসে আক্রান্ত বহু সাংবাদিক ও স্থানীয় বাসিন্দাকে চিকিৎসা দেন প্যারামেডিকরা। প্রথমে তারা জরুরি বিভাগের চিকিৎসা কর্মী ও রোগীদের আটক করে এবং অপমান করে তাদের হাত বেঁধে মাটিতে ফেলে রাখা হয়। এরপর তারা হাসপাতালের বিভিন্ন বিভাগে ঢুকে তল্লাশি চালায়, অস্ত্র তাক করে ও চিৎকার করে রোগী এবং তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়। গুরুতর আহত একজন রোগীকেও তারা আটক করেছে। ফিলিস্তিনিদের অভিযোগ, বসতি স্থাপনকারীদের নিরাপত্তা দিতেই সেনারা গ্রামে প্রবেশ করে। আগের দিনের হামলায় অন্তত 8টি বাড়ি ও কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। নতুন হামলার আশঙ্কায় গ্রামবাসীরা অগ্নি নির্বাপক যন্ত্র ও প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম সংগ্রহ করেছেন। এদিকে গাজায় শনিবারও অব্যাহত ছিল ইসরায়েলি হামলা। দেইর আল বালা, নুসেইরাত, জাবালিয়া, শেখ রাদওয়ান ও খান ইউনিসে আলাদা হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। আল আকসা শহীদ হাসপাতালের কাছে ড্রোন হামলায় কয়েকজন আহত হয়েছেন। শেখ রাদওয়ান এলাকায় হামলায় গাজার উত্তরাঞ্চলের পুলিশ প্রধান আবদেল নাসের আল মাকাদমা নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে ইসরায়েলের দাবি, হামাসের সামরিক শাখার একজন সদস্যকে লক্ষ্য করেই ওই হামলা চালানো হয়েছে। যুদ্ধের মধ্যে আরও গভীর হচ্ছে গাজার মানবিক সংকট। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করে জানিয়েছে, নতুন অর্থায়ন না মিললে অক্টোবর থেকে গাজায় খাদ্য সহায়তা আরও কমাতে হবে। বছরের শেষ নাগাদ গাজার 2/3 বেশি মানুষ তীব্র খাদ্য সংকটে পড়তে পারেন বলে আশঙ্কা করছে সংস্থাটি। পরিস্থিতি মোকাবিলায় বছরের শেষ পর্যন্ত গাজা ও অধিকৃত পশ্চিম তীরে কার্যক্রম চালিয়ে যেতে $420 মিলিয়ন বেশি অর্থ প্রয়োজন বলে জানিয়েছে WFP। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। রাশিয়া অধিকৃত জাপোরিঝিয়ার একটি ট্যুরিস্ট ক্যাম্পে ইউক্রেনের হামলায় শিশুসহ অন্তত 12 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 19 জন। শহরটির বিলেঙ্কে গ্রামে টহল জোরদার করেছে ইউক্রেনের বিশেষ পুলিশ ব্যাটালিয়ন। অন্যদিকে সুমি অঞ্চলে মস্কোর হামলায় 3 ডাক কর্মী নিহত হয়েছেন। এর মধ্যেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন কাজাখস্তানের প্রেসিডেন্ট। রাশিয়া ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় ক্রমাগত লক্ষ্যবস্তু করা হচ্ছে বেসামরিক নাগরিকদের। স্থানীয় সময় শনিবার রাশিয়ার নিয়ন্ত্রিত ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের কিরিলিফকার একটি ট্যুরিস্ট ক্যাম্পে ইউক্রেনের রাতভর হামলায় শিশুসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।
এদিকে ইউক্রেনের নিয়ন্ত্রিত জাপোরিঝিয়ার সামনের সারির বিলেঙ্কে গ্রামে টহল জোরদার করেছে বিশেষ পুলিশ ব্যাটালিয়ন। রুশ এফপিভি ও ফাইবার অপটিক ড্রোনের লাগাতার হামলার মুখে টহল চলাকালে একটি ড্রোন লক্ষ্য করে গুলি ছোড়ার দৃশ্যও দেখা গেছে। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, এক রাতেই 571টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। পাশাপাশি ইউক্রেনের সামরিক বন্দর, ড্রোন সংরক্ষণাগার ও সামরিক স্থাপনায় নিখুঁত হামলা চালানোর কথাও জানিয়েছে মস্কো। একই দিনে শনিবার জাপোরিঝিয়া শহরে রুশ হামলায় দোকানপাট ও একটি বাণিজ্যিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে সুমি অঞ্চলে রুশ হামলায় কয়েকজন ডাককর্মী নিহত হয়েছেন। রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নিতে আরও 30,000 উত্তর কোরিয়ার সেনা মোতায়েনের প্রস্তুতি চলছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার অভিযোগ, সেনাদের গ্রহণের প্রস্তুতি এর মধ্যেই শুরু করেছে মস্কো। শনিবার রাতে দেয়া ভিডিও বার্তায় জেলেনস্কি জানান, এসব সেনাকে ইউক্রেন যুদ্ধের বিভিন্ন ফ্রন্টে মোতায়েন করা হতে পারে। এটি শুধু ইউক্রেনের জন্যই হুমকি নয়, রাশিয়া উত্তর কোরিয়াকে যুদ্ধ পরিচালনা, তাদের অস্ত্রের সক্ষমতা বাড়ানো এবং বাস্তব যুদ্ধক্ষেত্রে সেগুলো ব্যবহারের অভিজ্ঞতা অর্জনে সহায়তা করছে। আর এসবই উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের পাল্লার মধ্যে থাকা এশিয়ার প্রতিটি দেশের জন্য একটি গুরুতর হুমকি তৈরি করছে। এমন উত্তেজনার মধ্যে যুদ্ধ বন্ধ করে আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছেন কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম জোমার্তো তোকায়েভ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ওমস্কে এক ফোরামে তিনি বলেন, সংঘাত সাময়িকভাবে বন্ধ করে ইস্তাম্বুল ফর্মুলা 2.0 এর ভিত্তিতে আলোচনা আবারও শুরু করা উচিত। উত্তরে পুতিন জানান, যুদ্ধের বিষয়ে কাজাখ প্রেসিডেন্টের সঙ্গে আলাদাভাবে আলোচনা করবেন তিনি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। পাকিস্তানের বেলুচিস্তানের সেনা অভিযানে 3 অস্ত্রধারী নিহত, বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার, সন্ত্রাসবাদ নির্মূলের কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর। ইউরোপ জুড়ে ভয়াবহ দাবানলের বিস্তার থামছেই না। স্পেন ও ফ্রান্সে নতুন নতুন এলাকায় আগুন ছড়িয়ে পড়ায় লাখো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর শত শত দমকল কর্মী, যুদ্ধবিমান ও হেলিকপ্টার নামানো হলেও তীব্র গরম, খরা ও দমকা হাওয়ায় আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। এদিকে কানাডার ব্রিটিশ কলম্বিয়াতেও বজ্রপাতের পর একের পর এক দাবানল ছড়িয়ে পড়েছে। স্পেনের পূর্বাঞ্চলের সিয়েরা দে এসপাদায় স্থানীয় সময় শনিবার নতুন করে একাধিক স্থানে দাবানল ছড়িয়ে পড়ে। বনাঞ্চল, পাহাড়ি এলাকা ও সড়কের পাশের গাছে ছড়িয়ে পড়ে আগুন। হেলিকপ্টার ও বিমান থেকে পানি ও অগ্নি নির্বাপক রাসায়নিক ছিটিয়েও আগুন নিয়ন্ত্রণে আনতে কঠোর লড়াই করছেন দমকল কর্মীরা। প্রতিবেশী ফ্রান্সেও ভয়াবহ আকার নিয়েছে দাবানল। দক্ষিণ পশ্চিমাঞ্চলের লেপোর্জ এলাকায় অন্তত 109টি বাড়ি ও বহু যানবাহন আগুনে পুড়ে গেছে। ক্যাপ ফেরে উপদ্বীপ ঘিরে ছড়িয়ে পড়া আগুনের কারণে প্রায় 1,97,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে প্রথমবারের মতো A400M সামরিক পরিবহন বিমান মোতায়েন করেছে ফ্রান্স। একই সঙ্গে প্রায় 20 টন অগ্নি নির্বাপক রাসায়নিক বহনে সক্ষম এই বিমান দাবানল নিয়ন্ত্রণে সহায়তা করছে। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোর নির্দেশে সেনাবাহিনী উদ্ধার ও অগ্নি নির্বাপন অভিযানে যুক্ত হয়েছে। অন্যদিকে কানাডার ব্রিটিশ কলাম্বিয়াতেও দাবানল পরিস্থিতির অবনতি হয়েছে। গত এক সপ্তাহে প্রায় 34,000 বজ্রপাতের পর প্রদেশ জুড়ে অন্তত 90টি দাবানল সক্রিয় রয়েছে। মালিহা সুহরওয়ার্দী, দেখছেন আন্তর্জাতিক সময়। পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাস বিরোধী অভিযানে আরও 3 সশস্ত্র সদস্য নিহত হয়েছে। এ নিয়ে চলমান অপারেশন আল আজমে নিহত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 13 জনে। দেশটির নিরাপত্তা বাহিনী জানিয়েছে, বেলুচিস্তানের মাস্তুং জেলার খাদকোচা এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়। সরকারি গণমাধ্যমের তথ্য অনুযায়ী চলমান অপারেশন আল আজমে এখন পর্যন্ত মোট 13 জন সশস্ত্র সদস্য নিহত হয়েছে। অভিযানে একাধিক আস্তানা গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি বিপুল অস্ত্র, গোলাবারুদ ও আইইডি তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি নিরাপত্তা বাহিনীর অভিযানের প্রশংসা করে বলেছেন, বেলুচিস্তান থেকে সন্ত্রাসবাদ নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে। গত বুধবার কোয়েটা থেকে করাচিগামী একটি যাত্রীবাহী কোচে বন্দুক হামলায় 3 জন নিহত ও 5 জন আহত হওয়ার পর অনির্দিষ্টকালের কারফিউ জারি করে এই অভিযান শুরু করা হয়।
ইংল্যান্ডের একটি শিল্পাঞ্চলে ভয়াবহ বিস্ফোরণ ও আগুনের ঘটনা ঘটেছে। শুক্রবার দেশটির অ্যাসেক্স অঞ্চলের একটি সারের গুদামে আগুন ছড়িয়ে পড়ে। এরপরই পুরো এলাকা ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর কয়েকটি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে কাজ করেন শতাধিক দমকল কর্মী। এদিকে গুরুতর ঘটনা উল্লেখ করে সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, যদিও নিরাপত্তা নিশ্চিতে কারখানার আশেপাশ থেকে স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বিস্ফোরণ ও আগুনের কারণ সম্পর্কে এখনও জানা যায়নি। দেখছেন আন্তর্জাতিক সময়। সিরিয়ায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন, আহত হন আরও ৩০ জন। সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে দুর্ঘটনাটি ঘটেছে দেইর আজ-জোর দামেস্ক মহাসড়কের আল সুখনা ও পালমিরার মধ্যবর্তী এলাকায়। দুর্ঘটনা কবলিত দুটি বাসের একটিতে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্যরা এবং অন্যটিতে সাধারণ যাত্রীরা ছিলেন। সংঘর্ষের পরপরই ঘটনাস্থলে এসে হতাহতদের উদ্ধার করে উদ্ধারকারী দল। চুয়াত্তর বছর আগে আটলান্টিক মহাসাগরের ২০০০ ফুট গভীরে হারিয়ে যাওয়া বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন গবেষকরা। পানির নিচে ড্রোনের সহায়তায় সমুদ্রের তলদেশে খুঁজে পাওয়া গেছে হারিয়ে যাওয়া বিমানটির ধ্বংসাবশেষ। এই এক দুর্ঘটনার পরই বিশ্বজুড়ে বদলে যায় বিমান নিরাপত্তার নিয়ম। গবেষকদের আশা, এই আবিষ্কার সমুদ্রে হারিয়ে যাওয়া অন্য বিমানগুলোর খোঁজেও নতুন আশা তৈরি করবে। ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলেছে হারিয়ে যাওয়া এক বিমানের হদিস। পুর্জের্তো রিকোর উপকূলে আটলান্টিক মহাসাগরের তলদেশে প্রায় ২০০০ ফুট গভীরে মিলেছে এটির ধ্বংসাবশেষ। ১৯৫২ সালের ১১ এপ্রিল প্যান আমেরিকান এয়ারওয়েজের ক্লিপার এনডেভার নামের একটি বিমান নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করে। আকাশে ওঠার কিছুক্ষণের মধ্যেই একে একে বিকল হয়ে যায় বিমানটির সবগুলো ইঞ্জিন। বাধ্য হয়ে সমুদ্রে জরুরি অবতরণ করান পাইলট। শেষ পর্যন্ত ৬৯ জনের মধ্যে প্রাণে বাঁচেন মাত্র ১৭ যাত্রী। এই আবিষ্কারের পর আমাদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক মানুষ যোগাযোগ করেছেন, বিশেষ করে যারা ওই দুর্ঘটনায় স্বজন হারিয়েছেন। আমরা কল্পনাও করিনি বিমানের গায়ে প্যান অ্যামের লোগো আর ক্লিপার এনডেভার নামটি স্পষ্ট দেখা যাবে। এআরসি হেরিটেজ ফাউন্ডেশনের নেতৃত্বে পরিচালিত এক অনুসন্ধানে বহু বছরের পুরনো নথি, মানচিত্র আর দুর্ঘটনার দিনের আবহাওয়ার তথ্য দেখে আগে সম্ভাব্য জায়গা ঠিক করেন গবেষকরা। এরপর সেখানে সামুদ্রিক ড্রোন নামাতেই সাগরের তলদেশে ২ টুকরো হয়ে পড়ে থাকা বিমানের ধ্বংসাবশেষের চিত্র ক্যামেরায় ধরা পড়ে। গবেষকদের আশা, এই আবিষ্কার সমুদ্রে হারিয়ে যাওয়া অন্য বিমানগুলোর খোঁজে নতুন আশা তৈরি করবে। বিশেষ করে এখনও নিখোঁজ থাকা মালয়েশিয়ার এয়ারলাইন্সের HM370-র মতো ঘটনার অনুসন্ধানে এই অভিজ্ঞতা কাজে লাগতে পারে। ক্লিপার এনডেভারের এই দুর্ঘটনায় বিশ্বজুড়ে নাড়িয়ে দেয় বিমান নিরাপত্তা ব্যবস্থাকে। এরপর প্রতিটি বাণিজ্যিক বিমানে উড্ডয়নের আগে যাত্রীদের দেখিয়ে দেওয়া হয় জরুরি নির্গমন পথ কোথায়, লাইফ জ্যাকেট কোথায় রাখা আছে এবং বিপদের সময় কিভাবে তা ব্যবহার করতে হবে। ঈশিতা আক্তার, সময় সংবাদ। গ্রীষ্মের এক পশলা বৃষ্টির পরই চীনের উত্তর পশ্চিমে নিংশিয়া হুই স্বায়ত্তশাসিত অঞ্চলের বিশাল আকাশ জুড়ে স্পষ্ট হয়ে ওঠে আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে। মুহূর্তেই যেন বদলে যায় নিংশিয়ার রাতের আকাশ। তারার ঝলমলে আলো আর ঘূর্ণায়মান নক্ষত্রের সারি করে তৈরি মনোমুগ্ধকর এক দৃশ্য, যা বিখ্যাত চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গঘের আঁকা ছবির কথা মনে করিয়ে দেয়। স্থানীয় আলোকচিত্রীদের অনেকেই প্রায় ৪ ঘন্টা ধরে ক্যামেরাবন্দি করেন এই বিরল সৌন্দর্য। বিশ্বের অন্যতম উন্নত রেল ব্যবস্থার দেশ জাপান। প্রতিদিন কোটি মানুষ নির্ভুল সময়সূচি মেনে দেশটিতে ট্রেনে যাতায়াত করেন। এই অসাধারণ রেল ব্যবস্থার ইতিহাস, প্রযুক্তি এবং ভবিষ্যৎকে এক ছাদের নিচে তুলে ধরেছে একটি মিউজিয়াম, যা সাইতামা শহরের বিখ্যাত দ্য রেলওয়ে মিউজিয়াম নামে পরিচিত। জাপান থেকে শাকিল মাহমুদের রিপোর্ট।
জাপানের সাইতামা শহরের ওমিয়া এলাকায় অবস্থিত দ্য রেলওয়ে মিউজিয়াম 2007 সালে এই মিউজিয়াম যাত্রা শুরু করে। ইস্ট জাপান রেলওয়ে কোম্পানি বা জেআর ইস্ট পরিচালিত এই জাদুঘরটি জাপানের রেল ইতিহাস, প্রযুক্তিগত অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনাকে সাধারণ মানুষের কাছে তুলে ধরার জন্য প্রতিষ্ঠিত হয়। বিশাল আয়তনের এই জাদুঘরে প্রতি বছর দেশি বিদেশি লাখো দর্শনার্থী ভিড় করেন। শিক্ষার্থী, গবেষক, প্রকৌশলী এবং রেলপ্রেমীদের কাছেও এটি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা কেন্দ্র হিসেবে পরিচিত। জাদুঘরের সবচেয়ে বড় আকর্ষণ হলো এখানে সংরক্ষিত 30টিরও বেশি আসল ট্রেন রয়েছে। শত বছরের পুরনো স্টিম লোকোমোটিভ, জাপানের যাত্রীবাহী ট্রেন, ডিজেল ও বৈদ্যুতিক ইঞ্জিন, রাজকীয় ট্রেন এবং আধুনিক শিনকানসেন বা বুলেট ট্রেনের বিভিন্ন মডেল এখানে প্রদর্শন করা হয়। অনেক ট্রেনের ভেতরে রয়েছে ঢোকার সুযোগ, এতে করে সেগুলোর আসন, চালকের কেবিন এবং অভ্যন্তরীণ কাঠামো কাছ থেকে দেখা যায়। প্রদর্শনীর পাশাপাশি প্রযুক্তি নির্ভর নানা অভিজ্ঞতাও এই জাদুঘরের অন্যতম আকর্ষণ। এখানে রয়েছে বাস্তব অভিজ্ঞতার মতো ট্রেন চালানোর সিমুলেটর, কন্ডাক্টর প্রশিক্ষণ ব্যবস্থা, রেড সিগন্যাল নিয়ন্ত্রণ প্রযুক্তি এবং বিশাল রেলওয়ে ডায়োরামা, যেখানে ক্ষুদ্রাকৃতির শত শত ট্রেন বাস্তবসম্মত পরিবেশে চলাচল করে। শিশুদের জন্য রয়েছে বিজ্ঞানভিত্তিক শিক্ষামূলক কার্যক্রম, যেখানে খেলাধুলার মাধ্যমে তারা রেল পরিচালনা, নিরাপত্তা এবং প্রযুক্তি সম্পর্কে জানতে পারে। জাপানের রেল ব্যবস্থা কিভাবে কয়েক দশকের ব্যবধানে বিশ্বের অন্যতম নিরাপদ, নির্ভরযোগ্য এবং সময়নিষ্ঠ পরিবহন ব্যবস্থায় পরিণত হয়েছে, সেই পুরো যাত্রার গল্প তুলে ধরা হয়েছে অত্যাধুনিক ডিজিটাল প্রদর্শনী ও তথ্যচিত্রের মাধ্যমে। পাশাপাশি ভবিষ্যতের পরিবেশ বান্ধব রেল প্রযুক্তি, উচ্চগতির নতুন প্রজন্মের ট্রেন, নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন এবং যাত্রী সেবায় উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহার সম্পর্কে বিস্তারিত তথ্য উঠে এসেছে এখানে। জাপানের সাইতামা থেকে মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্সে একটি বহুতল ভবনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে অন্তত 21 জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সকালে কুইন্সের ফ্লাশিং এলাকায় একটি আবাসিক ভবনে দুর্ঘটনা ঘটে। আগুন দ্রুতই পাশের দুটি ভবনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের উদ্ধার করেন এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। আহতদের মধ্যে 19 জনই দমকল কর্মী। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। যুক্তরাষ্ট্রের বাজারে আবারও শুল্কমুক্ত সুবিধা পেল বেলজিয়ামের পলিশড হীরা। মার্কিন সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ট্রাম্পের বৈশ্বিক শুল্ক নীতি বাতিলের পর গত ফেব্রুয়ারি থেকে বেলজিয়ামের হীরা যুক্তরাষ্ট্রে রপ্তানিতে 10% শুল্ক গুনতে হচ্ছিল। দীর্ঘ অনিশ্চয়তা শেষে এই শুল্ক প্রত্যাহারে আনন্দের জোয়ার বইছে ডায়মন্ড কোয়ার্টার খ্যাত বেলজিয়ামের অ্যান্টওয়ার্পের হীরা বাজারে। কাটলো দীর্ঘ মাসের অনিশ্চয়তা। মার্কিন বাজারে আবারও শুল্কমুক্ত প্রবেশের অধিকার পেল বেলজিয়ামের পলিশ করা হীরা। ডায়মন্ডের কোয়ার্টার খ্যাত অ্যান্টওয়ার্পের হীরাপাড়া এখন শুধুই উদযাপনের আমেজ। গত ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের বৈশ্বিক শুল্ক নীতি বাতিল করলে বিপাকে পড়ে বেলজিয়াম। সাময়িকভাবে বন্ধ হয়ে যায় শুল্ক ছাড়। ফলে 10% বাড়তি কর দিয়ে এতদিন যুক্তরাষ্ট্রে হীরা পাঠাতে হতো দেশটির রপ্তানিকারকদের। এর অর্থ হলো আমাদের দেশে পলিশ করা হীরা এখন কোনো বাধা ছাড়াই সম্পূর্ণ শুল্কমুক্তভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যেতে পারবে। বিশ্বজুড়ে উৎপাদিত হীরার 55%রই একক ভোক্তা মার্কিন যুক্তরাষ্ট্র, যার বৃহত্তম সরবরাহকারী বেলজিয়াম। তবে চীন ও ইউ সহ 7টি দেশের ওপর নতুন করে 10 ও 12.5% শুল্ক বসালেও তেল, গ্যাস, সারের মতো হীরাকেও সেই তালিকার বাইরে রেখেছে হোয়াইট হাউস। শুল্কমুক্ত ঘোষণার পর স্থবির হয়ে থাকা হীরা বাজারে চাঙ্গা ভাব ফেরার আশা সংশ্লিষ্টদের। করের ভয়ে এতদিন রপ্তানি না করা বিপুল পরিমাণে হীরা এখন দ্রুত পৌঁছাবে মার্কিন বাজারে। অনেকেই তাদের নির্দিষ্ট কিছু চালান আটকে রেখেছিলেন, যা তারা 10% শুল্ক দিয়ে পাঠাতে চাননি। সেগুলো এখন দ্রুত চলে যাবে। 2024 সালে মার্কিন মূল্যকে $2.1 বিলিয়ন পলিশড হীরা রপ্তানি করেছিল বেলজিয়াম। নতুন এই সিদ্ধান্তে সেই বাণিজ্য আরও বহুদূর এগিয়ে যাবে, এমনই প্রত্যাশা ইউরোপের এই দেশটির। ইয়ানুস শিফাত, সময় সংবাদ।
রাশিয়া অধিকৃত ক্রিমিয়ায় জরুরি সহায়তার জন্য রাস্তায় বসানো হচ্ছে পাবলিক স্ট্রিট ফোন। টেলিযোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় এবার বিকল্প পথে হাঁটছে স্থানীয় প্রশাসন। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে থাকা এসব ফোন থেকে সরাসরি যোগাযোগ করা যাবে পুলিশ ও জরুরি সেবায়। ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির কারণে মোবাইল নেটওয়ার্ক প্রায়ই অচল হয়ে পড়ছে রাশিয়া নিয়ন্ত্রিত ক্রিমিয়ায়। এ অবস্থায় মোবাইল নেটওয়ার্কের বিকল্প হিসেবে পাবলিক স্ট্রিট ফোন চালু করেছে স্থানীয় প্রশাসন। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে থাকা এসব ফোন থেকে সরাসরি যোগাযোগ করা যাবে পুলিশ ও জরুরি চিকিৎসা সেবায়। যদিও আমি চাই না কারো কখনো এগুলো ব্যবহারের প্রয়োজন পড়ুক, তবুও বিদ্যুৎ বিভ্রাটের সময় সুরক্ষার জন্য এটি খুবই ভালো উদ্যোগ। সাম্প্রতিক সময়ে ক্রিমিয়ায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার তীব্রতা অনেক বেড়েছে। স্থানীয় কর্তৃপক্ষের মতে দক্ষিণাঞ্চলীয় শহর ইয়াল্টায় এক ড্রোন হামলায় বহুতল আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়। যদিও উভয় পক্ষই বেসামরিক স্থাপনায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে হামলা চালানোর কথা অস্বীকার করে আসছে। 2014 সালে ক্রিমিয়া দখল করে নিজেদের অন্তর্ভুক্ত করে রাশিয়া, যদিও আন্তর্জাতিক সম্প্রদায় এখনও এর স্বীকৃতি দেয়নি। কিয়েভ স্পষ্ট জানিয়েছে ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার মূল ভূখণ্ডের যোগাযোগ বিচ্ছিন্ন এবং মস্কোর যুদ্ধ প্রচেষ্টাকে দুর্বল করাই তাদের প্রধান লক্ষ্য। এদিকে মোবাইল নেটওয়ার্ক বিভ্রাটের পাশাপাশি ক্রিমিয়ায় দেখা দিয়েছে তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকট। পরিস্থিতি সামাল দিতে কমিয়ে আনা হয়েছে গণপরিবহন ও ক্যাফেগুলোর কর্মঘণ্টা। ফারদিন মাঝহার, সময় সংবাদ। কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে হার্ডওয়্যার সক্ষমতা বাড়াতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। স্যামসাং ইলেকট্রনিক্স ও এসকে হাইনিক্সের সঙ্গে চিপ সরবরাহ চুক্তির পাশাপাশি নিজস্ব এআই চিপ তৈরির পরিকল্পনা খতিয়ে দেখছে ওপেন এআই এর অন্যতম প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানটি। এআই প্রযুক্তির প্রতিযোগিতায় এবার চিপ সরবরাহ আরও শক্তিশালী করছে অ্যানথ্রপিক। এক এআই ফোরামে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ডারিও আমাডোই জানান, স্যামসাং ইলেকট্রনিক্স ও এসকে হাইনিক্সের সঙ্গে চিপ সরবরাহ চুক্তি করছে অ্যানথ্রপিক, তবে চুক্তির বিস্তারিত জানাননি তিনি। এর আগে গেল মে মাসে বিনিয়োগ পরবর্তী কোম্পানি মূল্যায়নে $965 বিলিয়ন নতুন অর্থায়ন পায় অ্যানথ্রপিক। সে সময় স্যামসাং, এসকে হাইনিক্স এবং মাইক্রনকে গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত অংশীদার হিসেবে ঘোষণা করে প্রতিষ্ঠানটি। কোম্পানিগুলো উন্নত এসআই মডেল পরিচালনায় প্রয়োজনীয় মেমরি, স্টোরেজ ও লজিক চিপ সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই অনুষ্ঠানে এসকে গ্রুপের চেয়ারম্যান চেতে জানান, অ্যানথ্রপিক নিজস্ব কম্পিউটিং পাওয়ার তৈরির কাজ করছে। তিনি বিস্তারিত কিছু না জানালেও এক প্রতিবেদনে রয়টার্স জানায়, নিজস্ব এআই চিপ ডিজাইনের সম্ভাবনা যাচাই করছে অ্যানথ্রপিক। যদিও অ্যানথ্রপিকের এক মুখপাত্র জানান, নিজস্ব চিপ নিয়ে আপাতত নতুন কোনো ঘোষণা নেই, তবে উন্নত কম্পিউটিং সক্ষমতা নিশ্চিত করতে বিভিন্ন ধরনের চিপ ব্যবহারের বিকল্প নিয়মিত মূল্যায়ন করছে প্রতিষ্ঠানটি। এদিকে চলতি বছর অ্যানথ্রপিকের এআই মডেল ক্লডের চাহিদা দ্রুত বাড়ছে, ফলে উন্নত এআই সিস্টেম তৈরি ও পরিচালনার জন্য প্রয়োজনীয় চিপের যোগান নিশ্চিত করা এখন প্রতিষ্ঠানটির অন্যতম অগ্রাধিকার। নিজস্ব চিপ তৈরির পরিকল্পনা বাস্তবায়িত হলে এআই খাতে হার্ডওয়্যার নির্ভরতা কমানোর প্রতিযোগিতায় আরও এক ধাপ এগিয়ে যাবে অ্যানথ্রপিক। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়। কাজাখস্তানের আস্তানা শহরে প্রথমবারের মতো বৈদ্যুতিক ট্যাক্সির প্রদর্শনীমূলক ফ্লাইটের আয়োজন করা হয়েছে। আন্তর্জাতিক নিরাপত্তা মেনে যাত্রীবিহীনভাবে প্রদর্শনীটি পরিচালিত হয়। গেমস অফ দ্য ফিউচার 2026-এর অংশ হিসেবে কাজানাথ হিপ্পোড্রোমের প্রদর্শনীটি অনুষ্ঠিত হয়। ব্যবহার করা হয়েছে অটোফ্লাইট বৈদ্যুতিক বিমান, যা একজন পাইলট ও 5 জন যাত্রী বহন করতে পারে। প্রচলিত বিমানের তুলনায় এয়ার ট্যাক্সিটি কম শব্দ উৎপন্ন করে এবং সরাসরি কার্বন নির্গমন শূন্য। চীনামাটির শিল্পে শত শত বছরের ঐতিহ্যের স্বীকৃতি মিলল বিশ্বমঞ্চে। চীনের জিংদেজেনের ঐতিহ্যবাহী হস্তশিল্প ভিত্তিক চীনামাটির শিল্পাঞ্চল এবার ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে। এর মাধ্যমে চীনের বিশ্ব ঐতিহ্যের সংখ্যা বেড়ে দাঁড়ালো 61টি। শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্বের ঘরে ঘরে পৌঁছে যাওয়া জিংদেজেনের চীনামাটির শিল্প এবার আনুষ্ঠানিকভাবে জায়গা করে নিল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায়। দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিত ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য কমিটির 48তম অধিবেশনে চীনের জিংদেজেন হস্তশিল্প ভিত্তিক চীনামাটির শিল্পাঞ্চলকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
পূর্ব চীনের জিয়াংসি প্রদেশের জিংদেজেনকে দীর্ঘদিন ধরেই চীনামাটির রাজধানী বলা হয়। ১০ম থেকে ১৯ শতক পর্যন্ত এখানেই গড়ে ওঠে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ চীনামাটির শিল্প ব্যবস্থা। এখানকার উন্নত মানের নীল সাদা চীনামাটির বাসন একসময় বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হতো। ধীরে ধীরে এটি চীনা সংস্কৃতি ও শিল্পকলার প্রতীক হয়ে ওঠে। এই ঐতিহ্যবাহী সম্পদের মধ্যে রয়েছে ৫টি গুরুত্বপূর্ণ স্থান, যেখানে চীনামাটির সংগ্রহ, পরিবহন, চুল্লিতে পোড়ানো থেকে শুরু করে চীনামাটির বাসন তৈরির পুরো প্রক্রিয়ার ইতিহাস সংরক্ষিত রয়েছে। ইউনেস্কোর মতে এই শিল্পাঞ্চল শুধু চীনের প্রযুক্তিগত উদ্ভাবনের সাক্ষী নয়, বিশ্বজুড়ে সিরামিক শিল্পের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই স্বীকৃতির মাধ্যমে চীনের ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬১টি। বিশ্ব ঐতিহ্য কমিটি জিংদেজেনের সংরক্ষণ ও ব্যবস্থাপনায় চীনের উদ্যোগেরও প্রশংসা করেছে। এই স্বীকৃতিকে নিজেদের ইতিহাস, সংস্কৃতি ও কারুশিল্পের জন্য বড় অর্জন হিসেবে দেখছে চীন। কাকলি আখতার, সময় সংবাদ। মালদ্বীপের স্বাধীনতার ৬১তম বার্ষিকী উদযাপনে অংশ নিতে রাষ্ট্রীয় সফরে দেশটির রাজধানী মালে পৌঁছেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। শনিবার বেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাকে স্বাগত জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইরুথিসাম আদম। এ সময় মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। পরে সন্ধ্যায় মালদ্বীপের রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ মুইজ্জুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ডক্টর খলিলুর রহমান। সরকারের বিশেষ অতিথি হিসেবে মালদ্বীপ সফরের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটি ডক্টর খলিলুর রহমানের প্রথম মালদ্বীপ সফর। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আন্দোলনের মুখে শিক্ষামন্ত্রীর পদত্যাগে ভারত জুড়ে বিজয় মিছিল, কর্মসূচি স্থগিত ককরোচ জনতা পার্টির। আপাতত রাজনীতিতে যোগ দিচ্ছেন না ছাত্র নেতারা। ইরানে বড় মাত্রায় হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প। শর্ত না মানলে পূর্ণমাত্রার যুদ্ধের হুঁশিয়ারি। সৌদি ইয়েমেন উত্তেজনা কমানোর আহ্বান তেহরানের। এবং ইউক্রেনের হামলায় রুশ অধিকৃত জাপোরিঝিয়ায় শিশুসহ ১২ জনের প্রাণহানি। সুমি অঞ্চলে পুতিন বাহিনীর পাল্টা আঘাতে নিহত ৩। যুদ্ধবন্ধের আহ্বান কাজাখস্তানের। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সকাল ১০টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়ের।